ক্লাস তো কিছুদিন বন্ধ ছিল। তো ক্লাস শুরু হয়েছে শনিবার থেকেই, বাট এই ক্লাসটা মানে খোলার পর আজকে প্রথম। তো এটা হচ্ছে পাবলিক হেলথ অ্যান্ড কমিউনিটি মেডিসিন সাবজেক্ট, আপনাদের মনে আছে নিশ্চয়ই। আজকে টপিক হচ্ছে কলেরা এবং যক্ষ্মা। মানে মূলত হচ্ছে আমরা সংক্রামক ব্যাধি নিয়ে আলোচনা করছিলাম, তার মধ্যে লাস্ট ক্লাসে দুইটা ব্যাধির উপর ক্লাস নিয়েছিলাম। আজকে আবার দুইটা কলেরা এবং যক্ষ্মা সম্পর্কে আলোচনা করব। এগুলো সংক্রামক ব্যাধি, এবং আপনারা এই দুটা রোগের সাথে মানে ভুক্তভোগী হয়ে না, মানে নাম হিসেবে আমার মনে হয় যথেষ্ট পরিচিত। আমরা দেখি একটা একটা করে যে কলেরা কি। কলেরা এমনিতে ভাষাভাষী সবাই জানেন যে সাধারণত লুজ মোশন হলে সেটা যখন একটু চরম আকারের দিকে চলে যায় তখন আমরা মানে কলেরা বা ডায়রিয়া বলে থাকি। কিন্তু আমরা মেডিকেল সায়েন্সের দিক থেকে একটু জানা উচিত যে এটা আহ, কোন ধরনের আসলে। এটা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত রোগ, এবং আহ, এটার উপসর্গ হচ্ছে প্রথমে ডায়রিয়ার মতো হয়, এবং তারপর যদি আহ, বারবার আপনার পায়খানা করার ফলে ডিহাইড্রেশন দেখা দেয়। ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি শূন্যতা, অর্থাৎ শরীর থেকে লবণ পানি চলে যায়। আর তখনই এটা মানে কলেরাতে রূপ নেয়। তো এটা প্রথম 1883 সালে জার্মান ব্যাকটেরিয়া বিশারদ রবার্ট কচ তিনি এটা আবিষ্কার করেন, মানে এই রোগের কারণটা আবিষ্কার করেন। এটা হচ্ছে ভি ব্যাকটেরিয়া, মানে হচ্ছে ভিভ্রিও ভিভ্রিও কলেরি নামক একটা ব্যাকটেরিয়া আছে। ওই ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা হয়ে থাকে। তো এখানে যে কলেরা কি কারণে হয় মানে আরেকটু বিস্তৃত ভাবে আলোচনা করা হয়েছে। কলেরা হওয়ার মুখ্য কারণ হলো এই যে ভিভ্রিও কলেরি নামক একটা ব্যাকটেরিয়া, যেটার উপস্থিতির কারণে শরীর থেকে বিপুল পরিমাণে পানি বেরিয়ে যায়। অর্থাৎ এই ব্যাকটেরিয়াটা যদি কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, তাহলে যেটা হয় যে আমাদের শরীর থেকে পানি, শুধু পানি না আসলে, পানির সাথে কিছু প্রয়োজনীয় লবণও বেরিয়ে চলে যায়। আর এতে করে আমরা প্রথম অবস্থায় বলি ডায়রিয়া। আর এই লবণ পানিটা বেরিয়ে যাওয়ার ফলে আসলে কি হয়, আমরা আহ, যেটা দেখি নর্মালি, যখন 5-7 বার কেউ বাথরুমে গেলে তখন ক্লান্ত হয়ে পড়ে। তার কারণটা হচ্ছে ওই লবণ পানি বের হয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের শরীরে কিন্তু যেই লবণগুলো থাকে, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এই ধরনের যে লবণগুলো থাকে, এগুলোর কিন্তু একটা নির্দিষ্ট মাত্রা আছে। এবং এক কথায় এগুলোকে বলা হয় ইলেকট্রোলাইটস। অর্থাৎ এই লবণগুলা যদি নির্দিষ্ট মাত্রায় আমাদের শরীরে উপস্থিত না থাকে, তখন কিন্তু আমরা বিভিন্ন মানে সমস্যার সম্মুখীন হব। বিভিন্ন সমস্যার মধ্যে প্রথমত হচ্ছে আমরা প্রচন্ড দুর্বল হয়ে যাব, মাথা ঘোরাবে, কারো কারো বমি হতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো এখানে এই কথাটাই বলা হয়েছে যে তরল যখন অতিরিক্ত পরিমাণে দ্রুত আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, তখন ইলেকট্রোলাইট হ্রাস পায়। ইলেকট্রোলাইট হ্রাস পাওয়া মানে হচ্ছে ওই যে পানির সাথে আমি বলেছিলাম যে লবণগুলো বেরিয়ে যায়, প্রয়োজনীয় লবণগুলা। আর প্রয়োজনীয় লবণ বলতে সেখানে সোডিয়াম আছে, ক্যালসিয়াম আছে, হুম, ইভেন ক্লোরাইড আছে। তো এই এই যে উপাদানগুলো যখন চলে যায়, এই তখনই কিন্তু আসলে রোগী দুর্বল হয়ে পড়ে। আর এই কলেরা সাধারণত রোগীদের ক্ষুদ্রান্ত্রে উপস্থিত থাকে। ওই যে আমাদের ইন্টেস্টাইন বা অন্ত্র দুই ভাগে বিভক্ত, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদান্ত্র। তো এটা সাধারণত ক্ষুদ্রান্ত্রে উপস্থিত থাকে। যেসব মানুষের এই রোগের সঙ্গে সংঘর্ষ ঘটেছে, মানে এই রোগের সম্মুখীন যারা হয়েছে আর কি, তারা কোনো প্রকার অসুস্থতার লক্ষণ লক্ষ্য করতে নাও পারেন। যদি যদিও তারা তাদের মল থেকে ব্যাকটেরিয়া ছড়ানো খাবার ও মানে জল দূষিত করার জন্য দায়ী থাকে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, আমি একটু আগেই বলেছি যে এই ব্যাকটেরিয়াটা যদি কোনোভাবে আমাদের শরীরে প্রবেশ করে, তাহলেই আমরা কিন্তু অসুস্থ হয়ে পড়তে পারি। তো অসুস্থ হয়ে পড়তে পারি বলতে একজন মানুষের শরীরে এই ব্যাকটেরিয়াটা প্রবেশ করলেই যে
মানে কলেরায় আক্রান্ত হবে তা না কিন্তু। প্রথমে তো লুজ মোশন হবে, তারপর এটা যখন মানে আস্তে আস্তে বাড়তে থাকবে তখন ডায়রিয়া পরিণত হবে। আর তারপর এটা আরো অতিরিক্ত মাত্রা যখন বেড়ে যাবে তখন এই কলেরায় পরিণত হবে। এখন আহ, একবার দুইবার বাথরুমে যাওয়ার পরপরই কিন্তু এই ধরনের রোগীর পর্যাপ্ত পরিমাণে লিকুইড জাতীয় খাবার বা লিকুইড বা লবণ পানি খাওয়া উচিত। কেন? যাতে ডিহাইড্রেশন না হতে পারে। কারণ ডিহাইড্রেশন মানে কি, শরীর থেকে যখন ওই যে পর্যাপ্ত পরিমাণে পানিটার ঘাটতি দেখা দেয় শরীরে, তখনই রুগী দুর্বল হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে পড়ে। তো সেটা যাতে ঘটতে না পারে সেজন্যই বলা হয় যে যতবার বাথরুমে যাবে ততবারই হচ্ছে ওই যে খাবার স্যালাইন খাওয়া উচিত, এবং তরল তরল জাতীয় খাবার খাওয়া উচিত। মানে পেট খালি রাখা যাবে না। তো এখন এখানে যে এই কথাটা বলা হয়েছে যে এটা যার মাধ্যমে ছড়ায়, অর্থাৎ দেখা গেল এই ব্যাকটেরিয়াটা খাবার অথবা পানির মাধ্যমে ছড়িয়েছেন যিনি, তিনি হয়তো নিজেও জানেন না যে ওনার কাছ থেকে এটা গিয়েছে। কিন্তু আমরা তাহলে একটা জিনিস বুঝলাম, যেটা খাবারের মাধ্যমে ছড়াতে পারে, পানির মাধ্যমে ছড়াতে পারে। তো এই জন্য আমাদের খাবার এবং পানি এই দুইটার ব্যাপারে একটু মানে সচেতন হওয়া উচিত। তো এই ব্যাকটেরিয়া গুলা সাধারণত কোথায় কোথায় উপস্থিত থাকতে পারে? ভূপৃষ্ঠ অথবা কুয়োর জলে বা পানিতে, মানে সাথে সাথে মাটি যেখানে আছে সেখানে থাকতে পারে, অথবা ওই যে আমাদের বাড়ি ঘরে থাকে না পুকুরের চেয়ে একটু ছোট কুয়ো, ওই কুয়োর পানিতেও থাকতে পারে। জনসাধারণের ব্যবহার্য দূষিত কুয়ো কলেরার প্রাদুর্ভাব অন্যতম প্রচলিত উৎস। এবং যে সমস্ত অঞ্চলে যথোপযুক্ত ব্যবস্থা নেই সেখানে ঝুঁকি বেশি থাকে। এবং একটা জিনিস খেয়াল করবেন আপনারা, যে অঞ্চলগুলো একটু নিচু, মানে আমরা বলি হচ্ছে জলা আর কি, মানে যেখানে দেখা যায় একটু বর্ষাকালে নৌকা দিয়ে চলে, মানে একটু নিচু জায়গা আর কি, মানে পানিতে ভরপুর থাকে, ওই অঞ্চলগুলোতে কিন্তু এই ধরনের ডায়রিয়া বা কলেরার প্রাদুর্ভাবটা বেশি থাকে। তার কারণ হচ্ছে যে ওখানে পানি দূষিত হয়, আবার ওই পানির মাধ্যমে ছড়ায় পড়ে। হ্যাঁ, এই সমস্ত কারণে ওই সমস্ত অঞ্চলগুলোতে এই ডায়রিয়া বা কলেরার প্রকোপটা বেশি থাকে। এছাড়া কাঁচা বা রান্না না করা সামুদ্রিক খাদ্য, অর্থাৎ আমরা যেমন বিভিন্ন সামুদ্রিক মাছ অনেক সময় খাই, সেই মাছগুলা কিন্তু পরিষ্কার করে, ভালোভাবে পরিষ্কার করে রান্না করতে হবে। কারণ সমুদ্রের পানিও এই জীবাণুটা ছড়াতে পারে। এখন ছড়াতে পারে বলতে কি, আমরা যদি সামুদ্রিক মাছ খেয়ে থাকি তাহলে তো ওইটার মাধ্যমেও চলে আসতে পারে। তো সেই জন্য হচ্ছে যে কাঁচা কাঁচা মাছ অথবা কাঁচা যে কোনো সামুদ্রিক ফুড ওইটা খাওয়া উচিত না, এবং রান্না করলে খুব ভালোভাবে পরিষ্কার করে রান্না করা উচিত। এবং এখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘটনাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে যে সেই সামুদ্রিক খাদ্যগুলো মেক্সিকো থেকে আনা ছিল। মানে একসময় দেখা গেছে যে সেলফিশ খেলে মানুষের কলেরা হতে পারে। আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতিকালে ঘটে যাওয়া ঘটনাগুলো, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে ওই এই ধরনের মানে ডায়রিয়া বা কলেরা জনিত রোগে আক্রান্ত হয়েছিল অনেক মানুষ। তো পরে দেখা গেছে অ্যানালাইসিস করে যে আসলে এগুলো ওই সামুদ্রিক খাবার খেয়েছিল মেক্সিকো থেকে আনা, এবং ওই সামুদ্রিক খাবার খাওয়ার পরেই মানুষ বেশি অসুস্থ হয়ে পড়েছে। তার মানে কি, ওই ব্যাকটেরিয়াটার উপস্থিতি ছিল ওই খাদ্যে। ফল এবং সবজি থেকে হতে পারে, দূষিত অঞ্চল থেকে কাঁচা বা না ছড়ানো ফল বা সবজি সংক্রমণের উৎস হতে পারে। যেমন নিচু এলাকায় অনেক সময় শাকসবজি বেশি হয়, এবং ওই সবজি তো আমরা কম বেশি সবাই খাই, ওই সবজি বাজারে আসে। তো কিন্তু সেটা যেখান থেকে আসুক না কেন, মোট কথা হচ্ছে এই শাকসবজিগুলো রান্না করার আগে ভালোভাবে ধুয়ে রান্না করা উচিত। এটা যে শুধু ব্যাকটেরিয়া ছড়াতে পারে তা না, অনেক সময় কিন্তু এই সবজির মাধ্যমে যে কোনো বিষাক্ত পদার্থ মানে আমাদের শরীরে প্রবেশ করতে পারে, টক্সিন। হ্যাঁ, তারপরে যেমন সবজির মাধ্যমে দেখা গেছে এমন কোনো পদার্থ যদি আমাদের শরীরে প্রবেশ করে যেটা নাকি আমাদের অ্যালার্জেনের শক্তিটাকে বাড়ায় দেয়, তখন কিন্তু অ্যালার্জি হতে পারে। সেই জন্য ওই শাকসবজি কিন্তু আমরা বাজার থেকে কিনে আনলেও, যদিও ওরা দেখা গেছে একটু মোটামুটি ধুয়ে বাজারে নিয়ে আসে, কিন্তু রান্নার আগে আরো ভালো করে ধুয়ে ফেলা উচিত। শস্য,
যে দেশগুলোতে কলেরার প্রাদুর্ভাব ঘটেছে সেখানে রান্নার পর চাল ও মিলেট সহ সমস্ত শস্যগুলো দূষিত হয়ে যায়। বহুক্ষণ ধরে রান্না করা শস্য এবং মিলেটকে ঘরের তাপমাত্রায় রেখে দিলে এই ব্যাকটেরিয়া সেখানে জন্মায়। তাহলে মোট কথা হচ্ছে এইগুলো হচ্ছে উৎস আর কি, মানে কোথায় ব্যাকটেরিয়া থাকতে পারে। তো সেই জন্য বলা হচ্ছে যেগুলো আমরা যদি একটু অ্যাভয়েড করে চলতে পারি তাহলে হয়তো আমরা এই রোগ থেকে মুক্তি পেতে পারি। আচ্ছা, লাস্টে যে কথাটা বলা হয়েছে যে রান্নার পর চাল ও মিলেট সহ সমস্ত শস্যগুলো দূষিত হয়েছে, মানে কোথায়, যে দেশগুলোতে কলেরার প্রাদুর্ভাব ঘটেছে। আচ্ছা, বহুক্ষণ ধরে রান্না করা শস্যকে ও মিলেটকে ঘরের তাপমাত্রায় রেখে দিলেও এই ব্যাকটেরিয়া সেখানে জন্মায়। মানে হচ্ছে ব্যাকটেরিয়া কিন্তু আবার কখনো কখনো নিজে নিজেও জন্মতে পারে। যেমন আপনারা অনেক সময় দেখবেন এখনকার রেফ্রিজারেটর গুলাতে বলা থাকে যে এগুলা অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্যাপাসিটি আছে, অর্থাৎ যে ওখানে যদি আপনি খাদ্য রান্না করা তরকারি বা রান্না করা খাদ্য রাখেন তাহলে সেখানে ব্যাকটেরিয়া জন্মাবে না। এটা বলে দেয় কোম্পানি থেকে, কিন্তু আসলে ঠিক বা ব্যাঠিক সেটা হয়তো আমরা আহ, 2-4 দিন ফ্রিজে খাবার রেখে সেটাকে বের করে যদি হয়তো মাইক্রোস্কোপ দিয়ে টেস্ট করি ওই খাবারটা, তাহলে হয়তো বুঝতে পারবো যে আসলে সত্য কিনা। কিন্তু এটা ট্রু যে সাথে সাথে জায়গায় ব্যাকটেরিয়া নিজে নিজেও কিন্তু জন্মাতে পারে। তাহলে আমরা আহ, এই যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মাধ্যমে হচ্ছে ডায়রিয়া বা কলেরা হয়, এবং এই ব্যাকটেরিয়াটার নাম হলো ভিব্রিও কলেরি। এই নাম অনুসারেই কলেরা নাম দেওয়া হয়েছে। তো এই ব্যাকটেরিয়া কোথা থেকে মানুষের শরীরে ঢুকতে পারে বা মাধ্যমগুলো কি হতে পারে এই বিষয়ে আলোচনা করলাম। এখন আমরা একটু দেখি যে কলেরার উপসর্গগুলো কি, মানে কখন আমরা বুঝবো যে হ্যাঁ কলেরা আক্রান্ত হয়েছে। অধিকাংশ সংক্রমিত মানুষ অসুস্থ হন না, বা তারা যে সংক্রমিত তা জানতেও পারেন না, অনেক সময় কিন্তু জানতে পারেন না। এটা একটা ব্যাপার আছে যে অনেক সময় দেখা যায় অনেকের প্রিভেন্টিভ পাওয়ার ভালো, যে ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে গেছে কিন্তু তার মানে প্রিভেন্টিভ পাওয়ার ভালো হওয়ার কারণে সে ওইভাবে আক্রান্ত হয়নি। এবং যাদের ওই ধরনের প্রিভেন্টিভ পাওয়ার ভালো ওনারা হয়তো বলতেও পারবে না যে তার শরীরে ব্যাকটেরিয়া আছে। তারা 7 থেকে 14 দিন ধরে তাদের মলের মাধ্যমে এবং ওই যে জল দূষিত করে কলেরা সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ছড়ায় এবং অন্যদের সংক্রমিত করে চলে। ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটা আছে, এবং যে ব্যক্তির প্রিভেন্টিভ পাওয়ার ভালো তিনি হয়তো অসুস্থ হন নাই, কিন্তু তার মলের মাধ্যমে বা যে কোনো ভাবে হোক তার মাধ্যমে কিন্তু এই ব্যাকটেরিয়া ছড়াতে পারে, এবং এই জন্য কিন্তু এটা সংক্রামক ব্যাধি। কিছু কিছু কলেরা সংক্রমিত রোগীদের অল্প বা মাঝারি ডায়রিয়া উপসর্গ দেখা যায়। কলেরা অন্যান্য রোগ যাতে এই জাতীয় একই জাতীয় সমস্যা হতে পারে, তাদেরকে পৃথকভাবে চিহ্নিত করা মুশকিল হতে পারে। কম গুরুতর ক্ষেত্রে সংক্রমিত হবার কিছুদিনের মধ্যেই রোগী কলেরার লক্ষণ লক্ষ্য করতে শুরু করে। মানে বলা হচ্ছে গুরুতর অবস্থায় পৌঁছে গেলে তখন তো আমরা বুঝতেই পারি যে হ্যাঁ কলেরা, কিন্তু এই সংখ্যাটা হচ্ছে খুব কম। অনেকে দেখা গেছে যে ওই ব্যাকটেরিয়া আক্রান্ত হয়েছে, তার লুজ মোশন হয়েছে এবং সে মানে ওর স্যালাইন বা কিছু ঔষধ খাওয়ার পর সুস্থ হয়ে গেছে। এটাতে আসলে কিন্তু তার প্রিভেন্টিভ পাওয়ারও জরুরি ভূমিকা পালন করেছিল। আহ, আর গুরুতর গুরুতরভাবে অসুস্থ হয় যারা তাদের মূলত হচ্ছে প্রিভেন্টিভ পাওয়ার হয়তো কম, আহ, এবং আরেকটা হলো যে ওই ব্যাকটেরিয়া তার শরীরে উপস্থিত হওয়ার কারণে প্রিমিটিভ পাওয়ার কম হওয়ার কারণে সে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তো এই সংখ্যাটা বলা হচ্ছে যে কম। তো এখন আমরা দেখি যে উপসর্গের মধ্যে মূলত এখানে যে উপসর্গগুলা আমরা দেখি আর কি বেশিরভাগ, একটা হচ্ছে ডায়রিয়া। মানে প্রথমতেই হঠাৎ করে ডায়রিয়া শুরু হবে এবং শরীর থেকে যথেষ্ট পরিমাণে তরল চলে যাবে, প্রতি ঘন্টায় প্রায় 1 লিটারের মতো। এবং যদি তাই হয় এটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিকর। তার কারণ হচ্ছে প্রতি ঘন্টায় 1 লিটারের মতো তরল চলে যাওয়া মানে কি ওই রোগী দ্রুত দুর্বল হয়ে পড়বে। আর তখনই দেখা যায় যে অনেক সময় অনেককে মানে স্যালাইন দিতে হয়, মানে তার ডিহাইড্রেশন হয়ে যায়।
এবং রোগীর চেহারা ফ্যাকাশে হয়ে যায়, রোগী অনেক সময় বমি করতে শুরু করে। তো ওই যে অলরেডি বলা হয়েছে বমি এবং গা গোলানো মানে হচ্ছে যে বমি হয় অথবা বমির ব্যাগ হয়। মানে অনেকের আছে বমি হয় না কিন্তু বমির ব্যাগ হয়। আর পানি শূন্যতা তো এটা স্বাভাবিক। যদি ঘন্টায় 1 লিটারের মতো লবণ পানি চলে যায় শরীর থেকে তখন এমনিতেই পানি শূন্যতা দেখা দেবে। তার কারণ হচ্ছে যে ওই সময় আসলে রুগী দেখা গেছে যে অতটা স্যালাইন পানি বা লবণ পানি খেতেও সময় পায় না বা খায় না। যে কারণে তখন কিছুক্ষণের মধ্যেই দেখা গেছে তার পানি শূন্যতা দেখা দেয় এবং রুগী একটু খিটখিটে হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, চোখের পাতা ফুলে যায়, মুখ শুকায় যায়। মুখ শুকায় যায় এই কারণে যে ওই যে পানি চলে যায় শরীর থেকে, এই কারণে চামড়া কুঁচকে যায়, অত্যন্ত পিপাসা পায় কিন্তু পানি খাওয়ার সুযোগ থাকে না অথবা বমির ব্যাগ থাকে সেজন্য খেতেও পারে না। এবং লাস্টলি যেটা হয় যে রোগীর অনিয়মিত হৃদস্পন্দন দেখা দেয়, মানে কার্ডিয়াক যে পালসেশন এটা বেড়ে যায়, মানে দুক এটা বেড়ে যায়। আর দেখা যায় যে যে শরীরে এই পানির সাথে প্রয়োজনীয় যে খনিজ উপাদান বা লবণগুলো আছে এগুলা যেহেতু বেরিয়ে যায় সেই জন্য রোগীর শরীরে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হয়ে যায়। তো এগুলো হচ্ছে মূলত প্রধান আমরা উপসর্গ হিসেবে দেখি, অর্থাৎ ডায়রিয়ার মতো প্রথম হওয়া, বমি হওয়া কিংবা বমির ব্যাগ হওয়া, তারপর যেগুলো বললাম যে রোগী ক্লান্ত হয়ে যাওয়া, চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া, মানে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, চামড়া কুঁচকে যাওয়া, এগুলা। বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? বাচ্চাদেরও তো মানে ডায়রিয়া বা কলেরা হয়। বাচ্চাদের ক্ষেত্রে কমনলি যে উপসর্গগুলো দেখা যায় জ্বর হয়, খিঁচুনি হয়। কারণ কয়েকবার দেখা গেছে যে এই তরল বাথরুম করার পর বাচ্চাদের খিঁচুনি চলে আসে এবং প্রচন্ড ঝিমুনি ভাব, মানে উইক হয়ে ঝিমুনি ভাব চলে আসে। ইভেন বাচ্চারা কোমায়ও চলে যায় অনেক সময়। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভয়ঙ্কর, কারণ বাচ্চাদের তো আসলে অতটা স্ট্রেংথ থাকে না। এই জন্য বাচ্চাদের জন্য খুবই এটা ভয়ঙ্কর। আর একজন জলশূন্য ব্যক্তির শরীরে কি উপসর্গগুলো হয় সাধারণত, মানে কমন? মুখ শুকিয়ে যাবে, ত্বক শুকিয়ে যাবে, চোখগুলা কাচের মতো, মানে একদম দেখা যাবে চোখ কিন্তু চোখে পানি নেই, ড্রাই হয়ে যাবে একটু। তবে দ্বিধাগ্রস্ত অবস্থা, মানে অনেক সময় রুগী দেখা যাবে যে আগডুম বাগডুম কথাবার্তা বলতে পারবে, মানে হিতাহিত জ্ঞান থাকে না তখন। কিংবা একদম চোখ বন্ধ করে থাকে, তারপরে নাড়ি স্পন্দন কমে যায়, তারপরে দেখা যায় যে অতটা প্রস্রাব হয় না, পানি পিপাসা বেশি দেখা দেয়। হুম। এগুলা মাথা ঘুরায়। তো এগুলো হচ্ছে কমন লক্ষণ। এখন আমাদের হোমিওপ্যাথিতে কলেরার ট্রিটমেন্টে বা আমরা কলেরা রোগীকে যখন চিকিৎসা দিতে যাব অবশ্যই লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিব। লক্ষণ তো আমি কতগুলো লক্ষণ বললাম এখানে। তারপরেও দুই একটা ব্যতিক্রম তো থাকেই, ম্যান টু ম্যান ভেরি করে। তো সে অনুসারেই আমরা মেডিসিন সিলেক্ট করব। তো এখানে আমি যেমন মেডিসিন গুলো বলছি, ক্যাম্ফর, এটা যদি হঠাৎ রোগের বৃদ্ধি পায়, চাল ধোয়া জলের মতো যদি তার মল ত্যাগ করে, একদম চাল ধোয়া পানির মতো সাদা, শীত ভাব দেখা দেয় রোগীর মধ্যে এবং শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়, গলার স্বর ভেঙে যায়, অচেতন অবস্থা, মানে হচ্ছে একেবারে রোগী দুর্বল হয়ে সেন্সলেস এর মতো হয়ে যায়, বমি করে, প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া অনেকটা বা একেবারেই কমে যাওয়া। তারপরে গায়ে কাপড় সহ্য হয় না, মানে এমনিতে শরীর ঠান্ডা হয়ে যাবে কিন্তু কাপড় রাখা যায় না, ফলাই দেয়। এই ধরনের যদি হয় তখন হচ্ছে ক্যাম্ফর মাদার টিংচার, এটা ভালো কাজ করে, এটা খাওয়ানো যেতে পারে। এবং যদি প্রকোপ বেশি থাকে, রোগের প্রকোপ যদি বেশি থাকে তাহলে ডেইলি 3 to 4 টাইমস খাওয়ানো যেতে পারে, 3 থেকে 4 বার, 10 থেকে 15 ফোঁটা করে পানি সহ। অথবা যদি অনেকের আছে যে ডায়রিয়া বা কলেরা হলে নাভির ওখানে ব্যথা ব্যথা হয় বা পেট মুচড় দিয়ে বাথরুমে যায়, তারপর খিঁচুনি ভাব থাকে, কপালে ঠান্ডা ঘাম, এই ধরনের যদি সিমটম থাকে তাহলে হচ্ছে ভ্যারাট্রাম এলফ, এই মেডিসিনটা খুব ভালো কাজ করে। এটা 30 অথবা 200, মানে এটা রোগের প্রকোপ বুঝে খাওয়ানো যেতে পারে।
আর্সেনিক এলফ, এটাও একটা ভালো মেডিসিন। যদি মলে খুব দুর্গন্ধ থাকে, তারপর অল্প পরিমাণে ঘন ঘন পানি পান করি, একটু পর পর পানি খায়, আর ঠিক পানি খাওয়ার পরপরই আবার বাথরুমে যায়, অস্থির থাকে, ছটফটানি হয়, মৃত্যু ভয়, মানে রুগী বারবার বলে আমি বাঁচবো না, এই ধরনের যদি হয়, শ্বাসকষ্ট হয়, তাহলে আর্সেনিক এলফ এটা খুব ভালো কার্যকরী ওষুধ। আহ এটা আপনি যে কোনো ফর্মে খাওয়াইতে পারেন। 3x হলে এটা মাদার টিংচার ফর্ম, অথবা আপনি পাওয়ার খাওয়াতে পারেন 30-200, এটা রোগের প্রকোপ বুঝে খাওয়াবেন। অ্যাকোনাইট নেপোলিস, এটা হচ্ছে যদি কোনো ভয়জনিত কারণে, অনেকে ভয় পেয়েও কিন্তু আহ তারপর লুজ মোশন শুরু হয় এবং তারপর দেখা গেল যে এটা এরকম ডায়রিয়ার মতো হয়ে গেছে, তাহলে অ্যাকোনাইট নেপোলিস, মানে অনেকে ভয় পেয়ে পেটে মোচড় দেয়, তারপরে ডায়রিয়া বা কলার মতো দেখা দেয়, এই ধরনের ক্ষেত্রে অ্যাকোনাইট নেপোলিস এটা খুব কার্যকরী ওষুধ। এছাড়া আমরা বায়োকেমিকে যদি যাই, তাহলে ফেরামফোস, কেলিফোস, নেট্রামফোস, ম্যাগনেসিয়াফোস, এই ওষুধগুলো আহ, কার্যকরী। তো বিশেষ করে যদি স্বরভঙ্গ মানে গলা ভেঙে যায় এরকম হয়, অথবা ঘুম ঘুম ভাব থাকে, তাহলে হচ্ছে কেলিফোস, এটা ভালো কাজ দেয়। আর যদি আহ কৃমিজনিত কলরায়, মানে অনেকের আছে যে কিছুদিন পর পরেই লুজ মোশন হয়, সেই ক্ষেত্রে কৃমি থেকেও কিন্তু এটা হতে পারে, তাহলে নেট্রামফসটা খুব কার্যকরী ওষুধ। তবে সেক্ষেত্রে ওই যে টক গন্ধযুক্ত, মানে পায়খানা হচ্ছে টক গন্ধ থাকবে, বমি হতে পারে, প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে, এই ধরনের সিমটম গুলো যদি থাকে তাহলে নেট্রামফস। আর ম্যাগনেসিয়াম ফস হচ্ছে মানে প্রচন্ড বেগে পিচকারির মতো যদি বাথরুম হয় এবং খিঁচুনি ভাব থাকে, হাত পা অবসন্ন হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে ম্যাকফস বা ম্যাগনেসিয়াম ফস এটা খাওয়ানো যেতে পারে। তো এই হচ্ছে মূলত কলেরা নিয়ে আলোচনা করলাম। নেক্সট হচ্ছে যক্ষা, যেটা সংক্ষেপে আমরা টিবিও বলি, টিবি মানে টিউবারকুলোসিস, টিবি। তো এটা হচ্ছে একটা ফুসফুসের রোগ বা লাংসের রোগ। এতে যে ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম। এবং পুরা রোগটার নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, কারণ হচ্ছে ওই ব্যাকটেরিয়ার নাম অনুসারে এই নামটা দেওয়া হয়েছে। তো টিবির কিন্তু কিছু প্রকার আছে। আমরা তো টিবি বা যক্ষা নামটা শুনেছি, বা কেউ দেখেও থাকতে পারেন এই ধরনের পেশেন্ট, কিন্তু আমরা জানি যে হ্যাঁ যক্ষা হয়েছে বা টিবি রোগ হয়েছে, কিন্তু এটার কিন্তু প্রকার আছে, 4টা প্রকার। একটা হচ্ছে প্রচ্ছন্ন টিবি বা সুপ্ত টিবি, সক্রিয় টিবি, পালমোনারি টিবি, এক্সট্রা পালমোনারি টিবি। মানে এটা হচ্ছে রোগের টাইপ, এই 4টা যক্ষায় হচ্ছে 4 ধরনের। এখন দেখি আমরা সুপ্ত বা প্রচ্ছন্ন টিবি কি, এই ধরনের টিবিতে শরীরে ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় আকারে থাকে, মানে হচ্ছে শরীরে ব্যাকটেরিয়াটা উপস্থিত আছে, বাট তার মধ্যে ওই রোগের কোনো সিমটম দেখা দিবে না। এবং এই অবস্থায়ও কিন্তু ওই ব্যক্তি বা ব্যক্তিনি সারা জীবন মানে কাটায় শেষ করে দিতে পারে জীবন, কিন্তু তার মধ্যে দেখা গেল যে এই রোগের সিমটম দেখা দেয়নি। এই ক্ষেত্রে এটা হচ্ছে সুপ্ত বা প্রচ্ছন্ন টিবি। আর সক্রিয় টিবি হচ্ছে ওই ব্যাকটেরিয়াটা শরীরে উপস্থিত আছে এবং এটা অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে গেলে তখন দেখা গেল যে তার প্রাথমিক সিমটম হচ্ছে কাশি হবে, এবং কাশি সাধারণত কোনো ঔষধে ধরবে না, মানে একটু ইয়ে হয়েই আবার দেখা দিবে, এই ধরনের। আর পালমোনারি টিবি যেটা, এই ধরনের টিবি রোগকে প্রাথমিক ধাপ বলে ধরা হয়। এই ধরনের রোগ সরাসরি ফুসফুসে আক্রমণ করে এবং তার ফলে দীর্ঘদিন কাশির সমস্যা দেখা দেয়। এখন সাধারণত মেডিকেল সায়েন্স বলে যে যদি কাশি সাধারণত 3 সপ্তাহের বেশি সময় ধরে থাকে, মানে দেখা গেল ট্রিটমেন্ট দেওয়ার পরও কাশি ভালো হচ্ছে না, 3 সপ্তাহের উপরে হয়ে গেছে, তখন কিন্তু টিবি টেস্ট করানো উচিত, বা টিবির জীবাণু আছে কিনা শরীরে সেটা টেস্ট করে দেখা উচিত।
যদিও এটা মেডিকেল সায়েন্স বলে থাকে, কিন্তু বর্তমানে কাশির ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখনকার যে সিজনাল কাশি হয়, এগুলো 3 সপ্তাহ কি, আমি 1 মাস 1.5 মাস মানে কাশি ভালো হয় না এরকম পেশেন্টও পেয়েছি। এই যে অনেক ধরনের অ্যালোপ্যাথিক কাশির ওষুধ খেয়েছে, ওই যে মোনাস ট্যান থেকে শুরু করে কাশির সিরাপ যেগুলো যেগুলো আছে অ্যালোপ্যাথি, সব খেয়েও কাশি ভালো হচ্ছে না, এবং 1 মাসের উপর ধরে কাশি আছে। এরকম পেশেন্ট আমি পেয়েছি, তারপরে আসছে। তো বাট আসলে কিন্তু উনার আহ, মানে মধ্যে কোনো যক্ষ্মার জীবাণু নাই। আমি এই কথাটা বললাম, যদিও এটা মানে মেডিকেল সায়েন্স বা আগে থেকে একটু বলতেছিল যে 3 সপ্তাহের বেশি যদি কাশি ভালো না হয় তাহলে যক্ষ্মা হতে পারে, এরকম একটা প্রবাদ আছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যেটা, যে বর্তমানে কিন্তু আবার এই প্রবাদটা সব ক্ষেত্রে কার্যকর না। কারণ এখন কাশি দেখা গেছে সিজনাল কাশি অনেকের 3 সপ্তাহ বেশি থাকে। শুধু কাশি না, জ্বরের ধরনও চেঞ্জ হয়ে গেছে। জ্বর তো আগে সিজনাল জ্বর হলে সাধারণত 3 থেকে 5 দিনে, মানে ভাইরাল জ্বর যেটাকে বলি, ভালো হয়ে যেত। কিন্তু এখন মানুষ দেখা গেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ মানে জ্বরে ভুগতেছে, জ্বর হয় না, কমে না, এরকমও হচ্ছে। তো কাজেই মানে কিছু কিছু ডিজিজের এখন ধরন চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এটাকে ধরা হয় প্রাথমিক ধাপ পালমোনারি টিবি। আর এক্সট্রা পালমোনারি টিবি যেটা, এটা ফুসফুস থেকে শরীরের অন্য অংশে ছড়িয়ে যায়। আমরা কিন্তু যক্ষ্মাটা আহ, ধরেই নিচ্ছি মেইনলি এটা হচ্ছে ফুসফুসের বা লাংসের ডিজিজ। বাট আপনারা এটা মনে রাখবেন যে এটা যে শুধু লাংসেই হতে পারে তা না, এটা কিন্তু শরীরের অন্যান্য অংশ হতে পারে, এই টিবি রোগ বা এই যক্ষ্মা। হ্যাঁ, ফুসফুস থেকে সমস্যা হাড়ে, কিডনিতে কিংবা লিম্ফ নোডেও ছড়িয়ে পড়তে পারে। ইভেন আপনারা হয়তো নাম শুনেছেন টিভি মেনিনজাইটিস, যেটা ব্রেনে হয় টিভি মেনিনজাইটিস। অর্থাৎ এটা প্রথমে আক্রমণটা ফুসফুসেই হয়, বাট তার যে অ্যাকশনটা শরীরের অন্য যে কোনো অর্গানে চলে যেতে পারে। এইটা হবে এক্সট্রা পালমোনারি টিবি। তাহলে আমরা 4টা টিবি সম্পর্কে জানলাম। এখন দেখি যে লক্ষণগুলা কি হতে পারে। তো যেটা পালমোনারি টিবি বা ফুসফুসে যেটা হয় সাধারণত, কাশি হতে পারে এবং এই সমস্যা থাকতে পারে 3 সপ্তাহ বা তার বেশি। বুকে ব্যথা থাকতে পারে, শ্লেষা থাকবে, দুর্বলতা কিংবা ক্লান্তি, ওজন কমে যেতে পারে, খিদা কমে যেতে পারে, ঠান্ডা লাগা ভাব থাকতে পারে, মানে ঠান্ডাটা ভিতরে ভিতরে থাকবে। রাতে ঘাম, মানে এমনিতে ঠান্ডা কিন্তু রাতে ঘাম বেশি হবে, জ্বর জ্বর থাকতে পারে। এইগুলো হচ্ছে কমন সিমটম। বাট এই সিমটম গুলা দেখলেই যে আপনি ধরে নেবেন যে একজন পেশেন্ট টিবির পেশেন্ট, এটা না কিন্তু। এবং টিবি ট্রিটমেন্ট কিন্তু ডেঞ্জারাস। আপনি যদি কারো শরীরে টিবি জার্ম না থাকে, এবং আপনি যদি টিবি ড্রাগস অ্যাপ্লাই করেন, সেটা হিতে বিপরীত হতে পারে কিন্তু। হুম, মারাত্মক। আহ, কাজেই কনফার্ম হয়েই, মানে এই সিমটম গুলো আপনি পেলেন, তার মানেই কিন্তু আপনি তাকে টিবির জন্য যে ড্রাগস, সেই ড্রাগস অ্যাপ্লাই করা উচিত হবে না। কারণ এখন তো মানে মেডিকেল সায়েন্স যেহেতু অনেক উন্নত, আমাদের প্যাথোলজি আছে। আপনি একটা টেস্ট দেন, টেস্ট দিয়ে দেখেন যে আসলে ওনার মধ্যে টিবি জার্ম আছে কিনা। হ্যাঁ, তাহলে আপনি কনফার্ম হয়ে যদি দেখেন যে টিবি জার্ম আছে, তখন আপনি টিবির যে উপযুক্ত মেডিসিন সেটা দেন। আদারওয়াইজ আপনার তো কাশি হলে একটা মানুষের শ্লেষা থাকতেই পারে, কিংবা শ্লেষা নাও থাকতে পারে, অনেকে ড্রাই কাশিও হয়। তারপরে কাশিতে যদি দীর্ঘদিন থাকে, 2 সপ্তাহ থাকে, তো কাশি দিতে দিতে বৃদ্ধ মানুষ হলে সাধারণত বুকে ব্যথা হতেই পারে। তো তার মানে যে টিবি তা তো নাও হতে পারে। হ্যাঁ, তো কাজেই আহ, কিংবা কারো অ্যালার্জি সমস্যা, মানে যেটাকে আমি বললাম কোল্ড অ্যালার্জি সমস্যা থাকলে তার ঠান্ডা ঠান্ডা ভাব শরীরে অলওয়েজ থাকতে পারে। তারপর যদি কারো রিউমেটিসিজম থাকে, মানে বাতের যদি থাকে, সমস্যা থাকে, তাহলে অনেকের কিন্তু এই ধরনের মানে কাশি হওয়া বা একটু ব্যথা হওয়া, এগুলা হতে পারে। সো এই এই যে সিমটম গুলা দেখেই কিন্তু টিবি রোগী সন্দেহ করা উচিত না। না মানে সন্দেহ করলে আপনি কি কনফার্ম হয়েই মানে টিবি ড্রাগস ইউজ করা উচিত। বাট মানে সিমটম গুলা জেনে রাখেন, সিমটম গুলো জানা থাকা ভালো। তো এটা কিভাবে ছড়ায়?
এটাও একটা সংক্রামক ব্যাধি, যেহেতু এটা সাধারণত কারো সংস্পর্শে আসলে এবং মানে সংস্পর্শে আসা মানে কি, ধরেন থুতু, লালা, এগুলোর মাধ্যমে কিন্তু এই রোগ ছড়াতে পারে। এই যে একটু আগে আমি যেটা বললাম যে টিবি মেনিনজাইটিস যেটা ব্রেইনে হয়, এই যে শিশুদের যক্ষ্মার প্রায় 20% মস্তিষ্কে টিবি রূপে হয়ে থাকে। টিবি মেনিনজাইটিস মূলত ব্রেনের টিবি মেনিনজাইটিস মূলত ব্রেনের আবরণ ছিল্লিত হয়ে থাকে। এটা সবচেয়ে মারাত্মক রকমের যক্ষ্মা রোগ। অবশ্য প্রথম পর্যায়ে রোগ নিরূপণ করে চিকিৎসা করা গেলে প্রায় শতভাগ ক্ষেত্রেই হচ্ছে রোগী আরোগ্য লাভ করা সম্ভব। এবং টিবি মেনিনজাইটিস প্রপারলি ট্রিটমেন্ট না করলে কিন্তু একেবারে মৃত্যু নিশ্চিত। এটা খুবই ভয়ঙ্কর। তো সো যদি এটা, কারণ এটা হচ্ছে ব্রেনের যে ঝিল্লি, ওই ঝিল্লিতে হয়ে থাকে। তো কাজেই এটা যদি নিরূপিত হয় যে টিবি মেনিনজাইটিস, তাহলে তার উপযুক্ত চিকিৎসা করানো উচিত। এবং শিশু বয়সে যক্ষ্মারোগ নির্ণয় বড়দের যক্ষ্মারোগ নির্ণয়ের তুলনায় বেশ কঠিন, কারণ শিশুরা তো এমনি কথা বলতে পারে না, তার সমস্যাগুলো বলতে পারে না। কাজেই একজন ডাক্তার হিসেবে আপনাকে বিভিন্ন সিমটম বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে হবে। তো সাধারণ লক্ষণগুলো হচ্ছে অনেকদিন ধরে যদি জ্বর, কাশি, খিদা কম থাকে এবং শিশু যদি মেজাজ খিটখিটে থাকে, মানে আপনি ধরলেই চিৎকার দিয়ে উঠলো, আহ, বা একটু নাড়াচাড়া করলেই মানে কান্না করে, এই ধরনের মেজাজ খিটখিটে যদি থাকে, ওজন যদি কমে যায় বা বয়স অনুসারে যদি ওজনটা পর্যাপ্ত না থাকে, তাহলে সেই ক্ষেত্রে ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে আপনাকে কনফার্ম হতে হবে যে ওই যক্ষ্মার কোনো জার্ম আছে কিনা। তো যক্ষ্মা সম্পর্কে কিছু ভুল ধারণা আছে, এগুলা বলছি। যেমন যক্ষ্মা শুধু ফুসফুসেই হয়, মানে আমরা তো প্রথমেই বললাম যে এটা হচ্ছে ফুসফুসের ডিজিজ বা লাংসের ডিজিজ। দিস ইজ ট্রু, যেটা লাংসেই হয়। বাট এটার যে আরো প্রতিক্রিয়া, মানে জীবাণুটা লাংসেই বসবাস করে, কিন্তু তার প্রতিক্রিয়া বডির অন্যান্য অর্গানও হতে পারে, যেমন ত্বকে হতে পারে, অন্ত্রে হতে পারে, লিভারে হতে পারে, কিডনিতে হতে পারে, ইভেন হাড়ে হতে পারে। তার মানে যক্ষাটা কিন্তু মারাত্মক। দেখেন আপনার এটা লাংসে গিয়ে বাসা বাঁধবে ব্যাকটেরিয়া, তারপর কিন্তু এটার প্রতিক্রিয়াটা আপনার অন্যান্য অর্গান এবং গুরুত্বপূর্ণ অর্গান, এই যে লিভার, কিডনি, হ্যাঁ, ইন্টেস্টাইন, ত্বক, এগুলাতেও কিন্তু হতে পারে। তো কাজেই এটা যে ছোঁয়াচে, ধরেন কারো যদি ত্বকে যদি যক্ষ্মা হয়, তাহলে কিন্তু ওই স্কিনের সাথে যদি আপনার কোনোভাবে মানে স্পর্শ হয় বা ইয়ে হয়, তাহলে কিন্তু আপনার মধ্যে মধ্যে জামটা চলে আসতে পারে। তো কাজেই আহ, এই ব্যাপারেও কিন্তু একটু কেয়ারফুল থাকা উচিত। তো আরেকটা হলো, আমরা যেটা জানি যে ধূমপান থেকে যক্ষ্মা রোগ হয়, মানে যারা ধূমপান করে তাদের যক্ষ্মা হয়, এটাও আমাদের একটা ধারণা আছে। কিন্তু আহ, এটা সবসময় ঠিক না। মানে এমন মানুষও আছে যে যে নাকি জীবনে ধূমপানই করে নেই, কিন্তু তার যক্ষা রোগ হয়েছে। ওই যে যেমন আমরা কমনলি বলি যে ধূমপান করলে ক্যান্সার হয়। তো ক্যান্সার তো ধূমপান করে নাই এরকম ব্যক্তিরও হতে পারে। মহিলা মানুষ দেখা গেছে যে ধূমপান করে নাই, মহিলারাও যদি দুই একজন অনেক সময় ধূমপান করে বর্তমান মডার্ন ইয়েদের মধ্যে, কিন্তু আমি বলছি কমনলি মহিলারা ধূমপান করে না। কিন্তু এরকম মহিলা তো আছে ক্যান্সার হয়েছে, তো সে তো ধূমপান করে নাই। তো বাট ধূমপান করলে এই ডিজিজ গুলা হওয়ার ঝুঁকি থাকে, এটা বলা যায় আর কি। বাট করলেই যে হবে সেটা কিন্তু শতভাগ নিশ্চিত না। এছাড়া এইচআইভি, ডায়াবেটিস ও কিডনি রোগ থাকলেও কিন্তু যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এইচআইভি, ডায়াবেটিস এবং কিডনি, মনে রাখবেন এই রোগীরা এই যক্ষ্মা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে আমরা দেখি যে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন কি আছে। টিউবারকুলোনিম নামে একটা ড্রাগস আছে। তো এটা যদি বংশগত কারণে যক্ষা, অনেক সময় হেরিডিটিক্যালিও অনেকে যক্ষাটা পায়, মানে বাবা বা মায়ের জার্ম ছিল,
সেটা আবার চলে আসছে সন্তানের মধ্যে। সেটা যদি বংশগতভাবে এরকম হয় এবং অল্পতে যদি সর্দি কাশি হয়, তারপরে বিষণ্ণতা, সারাক্ষণ মন মেজাজ খারাপ থাকে, এই ধরনের সিমটম থাকলে তখন আমরা টিউবারকুলোনিনাম এই মেডিসিনটা অ্যাপ্লাই করতে পারি। ফসফরাস যদি লম্বা চড়া হয় শরীর, তারপরে হাঁটার সময় সামনের দিকে একটু ঝুঁকে ঝুঁকে হাঁটে, লম্বা মানুষদের একটু ঝুঁকে হাঁটে, এবং শীতকাতর কিন্তু ঠান্ডা পানি বা ঠান্ডা পানীয় পানের প্রতি খুব মানে ইচ্ছা থাকে। এমনিতে কিন্তু শীতকাতর মানে অল্প শীতেই ঠান্ডাতেই কাবু হয়ে যায়, বাট তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানি পান করতে পছন্দ করে। এই ধরনের যদি হয় তাহলে হচ্ছে ফসফরাস ভালো কাজ করে। আর স্টেনাম ম্যাট যদি হার্টের সমস্যা থাকে, উচ্চস্বরে কথা বললে এবং হাসলে কষ্ট হয়, মানে তখন বুকে ব্যথা করতে পারে বা বুক ধড়ফড় করতে পারে, এবং কাশির সাথে যদি শ্লেষা বের হয় এবং শেষ রাতে মানে ভোরবেলা যদি ঘাম হয়, তাহলে হচ্ছে স্টেনাম ম্যাট এই মেডিসিনটা অ্যাপ্লাই করা যেতে পারে। আর হচ্ছে কেলিয়ায়ড যদি বদমেজাজি টাইপের হয়, গরম কাতর অথবা ঠান্ডা সর্দির প্রবণতা থাকে, তাহলে হচ্ছে এবং কাশি থাকলে সাধারণত রাত 3টা থেকে 5টা মানে ভোরবেলা কাশি বেড়ে যাবে। এই সিমটম গুলো থাকলে হচ্ছে কেলিয়ায়ড এটা ভালো কাজ করে। আর বায়োকেমিকের মধ্যে ফেরামফস, কেলিফস, কেলিসালফ, হ্যাঁ, ক্যালকেরিয়াফস, এগুলো খুব কাজ করে থাকে। তো এই মেডিসিন গুলা যক্ষার জন্য উপযুক্ত, তবে ওই যে বিভিন্ন সিমটম গুলো বললাম, সিমটম অনুসারে অ্যাপ্লাই করলে সুফল পাওয়া যায়। তো এই হচ্ছে 2টা সংক্রামক ব্যাধি নিয়ে আলোচনা করলাম। আহ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। দুটো গুরুত্বপূর্ণ, একটা কলেরা আর একটা হচ্ছে যক্ষা।